কোশ্চেনটাও বের করি। আচ্ছা দাও, শোনা যেতেছে কথা আমার? ইয়েস। জি জি হ্যাঁ। আচ্ছা জি স্যার জি স্যার। এটা হলো মিড আমাদের ফাইনালে সিলেবাস অ্যাকর্ডিং টু সানির নোট। এদিকে আমরা সম্পূর্ণ সানির নোটের সাহায্য নিতেছি। এই সিলেবাসে আমাদের কিছু কিছু জিনিস আগেই পড়া আছে, মিডের আগেই পড়া আছে। এটার মাঝখানে যে জেনারেল জার্নালের পার্টটা আছে, যে জেনারেল জার্নাল আমরা মিডের আগে পড়ছি। এরপরে যে ইনকাম স্টেটমেন্ট, এটাও মিডের আগে পড়ছি। এই দুইটা জিনিস। আর যেটা তো বাদ। আচ্ছা এই ইনকাম স্টেটমেন্টটা যে নতুনটা ওটা হচ্ছে কস্ট অফ ওইটার পরে না? হ্যাঁ ওইটার তো ইনকাম স্টেটমেন্ট না। ইনকাম স্টেটমেন্ট হচ্ছে কস্ট কস্ট অফ গুডস। পরিমাণে হচ্ছে সাথে সাথে হ্যাঁ ওটার সাথে আলাদা না। এটা কি নিয়ম আলাদা? হ্যাঁ নিয়ম আলাদা। নিয়ম আলাদা। তাহলে তো নিয়ম আলাদা। প্ল্যান্টের এগুলো হবে না আর কি। আইরনি কষ্ট করে সিটি দিস না, ওটা সিটি হয়েছিল তো। যে ইনকাম স্টেটমেন্টে প্ল্যান্টের এগুলো হবে না, এরকম দিয়ে একটা সিটিতে টপিক ছিল। ওটা পরে ইনকাম কস্ট স্টেটমেন্ট অফ গুডসের ইনকাম স্টেটমেন্ট ওটা। আচ্ছা এটা শুরু করতে জোর বলছে তখন থেকে। ইনকাম স্টেটমেন্টে সিটি হয়েছিল যেটা। হ্যাঁ দুই টপিকে সিটি হয়েছিল। এটা তো পারি। আচ্ছা তো মিডের পরের প্রথমে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিসটা দেখবো আগে। অ্যাডজাস্টিং এন্ট্রিসটা কি? এরপরে লেজার দিয়ে আমরা সিটি দিছি, এটা আমি দেখাবো না কারণ ভুলে গেছি। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এটা দেখাবো। আর সিবিবির ম্যাথটা হলো গিয়া, এটাও তো সেম। সিবিপি আর কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারটা কাইন্ড অফ সেম। আর রেশিওটা তো হলো গিয়া লাস্টের দিকে যেগুলা ম্যাডাম অনেকগুলা সূত্র লেখাই দিছিল, সূত্রে যা মানগুলা বসাইতে ওই জিনিসগুলা। তো আমি আর যতটুক মনে আছে ততটুকুই দেখাই, বেশি না দেখাই কারণ আমার পরে ভুলভাল বলবো। আচ্ছা, প্রথমে আমরা কোশ্চেনটা দেখি। আমরা 5.13 থেকে শুরু করি, যেটা হইলো কি আমাদের 13 না, আমরা এন্ট্রিস থেকে শুরু করি। অ্যাডজাস্টিং এন্ট্রিস একবারে মিডের পর থেকে। এন্ট্রি 22 নম্বর পেজ। এটা হলো আমাদের মিডের পরের প্রথম টপিক, অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি জিনিসটা কি? কোনো একটা কোম্পানির যখন আমরা যেটা কোশ্চেনটা করি, যেটা হ্যাঁ তো এই কোম্পানিরই, হ্যাঁ ঠিক আছে, কোন একটা কোম্পানির মাস শেষে যখন আমরা ওই একটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে আমরা সব হিসাবটা বিভিন্ন ধরনের ব্যালেন্স শিট বানানো হয়, তখন ব্যালেন্স শিটের ভিতর কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় তখন আমরা যে অ্যাডজাস্টিং এন্ট্রিসটা, অ্যাডজাস্টিং এন্ট্রিসের সাহায্য নিই। এদিকে এক মাসের আমাদের ট্রায়াল ব্যালেন্স বানানো আছে এটা। আর এই ট্রায়াল ব্যালেন্সের কিছু ইরর আমরা ঠিক করব। ইরর না মানে ক্যালকুলেশনের ফিক্স করতে গেলে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিসের সাহায্য নিই। অ্যাডজাস্টিং এন্ট্রিস বানানোর প্রথম কাজ হলো ট্রায়াল ব্যালেন্স বের করা। এদিকে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, সেদিক থেকে করবো। তো ট্রায়াল ব্যালেন্সের প্রথম যে জিনিসটা সেটা হলো কি, যে এদিকে যে এটা তো দেওয়া থাকে না, এটার ভিতর চেঞ্জ করতে হবে কিসের, এই যে এদিকে যে আদার্স ডাটাটা দেওয়া আছে এইগুলা হিসাবে আদার্স ডাটারেই আমরা ক্যালিব্রেট করে এটার ভিতর বসাবো। বসে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিটা বের করবো। আর অ্যাডজাস্টিং এন্ট্রির প্রথম বৈশিষ্ট্য হলো যে এদিকে শুধু খরচ বসে, আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এটা ক্যাশের সাথে কোনোভাবে রিলেটেড না। ক্যাশ আসুক বা যাক ওদিকে আমরা কোনো কিছু দেখবো না, আমরা ক্যাশের কোনো হিসাবও বসাবো না, আমরা অন্যগুলা বসাবো। এদিকে প্রথমে আমাদের দেখো কি বলছে, এদিকে তো প্রত্যেকটা এলিমেন্ট দেওয়া আছে, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাই, প্রিপেড, ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট পেয়েবল সবই দেওয়া আছে। এদিকে কি কি চেঞ্জ হবে ওগুলো এদিকে নিচে বলছে। প্রথমে তো হচ্ছে সাপ্লাইস অন হ্যান্ড এট জুন 30 আর $750। এটা জুন 30-এর ট্রায়াল ব্যালেন্স। তো মাস যখন শেষ হয়েছে তখন বলছে যে আমাদের সাপ্লাইসের $750 এখনো হাতে আছে। হ্যাঁ মানে হাতে আছে $750 সাপ্লাই। এদিকে সাপ্লাই আমাদের কত ছিল? প্রথমে সাপ্লাই ছিল আমাদের $2000। তো $2000 থেকে আমাদের $750 এখনো হাতে আছে। আমরা এই $750 হাতে থাকা মানে আমাদের খরচ হয়েছে 2000 থেকে 750 বিয়োগ, তাহলে থাকে 1250। এদিকে অ্যান্সারের ক্ষেত্রে দেখো প্রথমে আছে যে
সাপ্লাই আমাদের হাতে আছে 1250। তো সাপ্লাই যেহেতু কমছে, সাপ্লাই আমাদের অ্যাসেট কমলে, যে প্রথমে যে অ্যাসেট কমলে আমাদের ক্রেডিট হয়, এর জন্য আমরা প্রথমে সাপ্লাই বসাবো, পরে ক্রেডিটে এটা বসাবো। প্রথম দিক দিয়ে আমরা এই যে এক্সপেন্সটা সরাসরি বসাতে পারতাম, কিন্তু আমার মতে সেকেন্ড লাইনটা আগে লিখলে প্রত্যেকটা ক্ষেত্রে একটু করতে সুবিধা হয়। এই জন্য আমরা প্রথমে সাপ্লাইসটা বসাইলাম 1250 টাকা আছে আমাদের এখনো, সরি বা খরচ হয়েছে 1250 টাকা। আর সাপ্লাই যেহেতু কমছে এই জন্য এটা ক্রেডিট হয়েছে। কারণ সাপ্লাইস কমলে কি বাড়ে বা কি চেঞ্জ হয়? সাপ্লাইস কমা মানে ক্যাশের কোনো একটা কমছে বাড়ছে। সাপ্লাইস কমতেছে মানে আমাদের ক্যাশেরও লেনদেন হইতেছে, কিন্তু এদিকে আমরা ক্যাশটা লিখতে পারবো না, কারণ আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিজ ক্যাশের সাথে কোনোভাবে রিলেটেড না। এই জন্য আমরা সাপ্লাইসের সাথে সাপ্লাইস এক্সপেন্স লিখতেছি। সাপ্লাইস আমাদের এদিকে কমছে ওই বা কি খরচ বললি, হয়েছে। ক্রেডিট আগে বসাতে হবে না কি জানি বললি? বুঝি নাই। বল, বলো। ক্রেডিট আগে বসাবা বললা না, ওইটা একটু বুঝাই দাও। ওইটা হলো যে তোমার আমরা যে কোনো ক্ষেত্রেই আগে এটার ফলাফলটা বসাই। যেমন এদিকে সাপ্লাইস অন হ্যান্ড, আমরা জানি অ্যাডজাস্টিং এন্ট্রি সাইড শুধু খরচ বসে, খরচ হয়েছে 1250 টাকা, 2000 থেকে আমরা 750 বাদ দিলি। 1250টা আমরা আগে বসাবো, কিন্তু কিভাবে বসাবো? যে সাপ্লাইস যতটুকু আছে আমাদের ওই হিসাবে সাপ্লাইস আছে আমাদের, বা খরচ হয়েছে আছে তো $750, খরচ হয়েছে 1250, ওই খরচটা আগে বসাবো। যে সাপ্লাইস টোটাল শেষ হয়েছে বা খরচ হয়েছে 1250 টাকা। তো সাপ্লাই যে শেষ হয়েছে এর কারণে তো মিনিমাম দুইটা ইভেন্টে ইফেক্ট পড়ে। প্রথমটা যেহেতু সাপ্লাই খরচ হয়েছে বা শেষ হয়েছে, দ্বিতীয়টা ক্যাশে পড়ার কথা ছিল। যেহেতু এদিকে আমরা ক্যাশের সাথে এটা কোনোভাবে রিলেটেড নেই, জন্য যেসব জায়গায় ক্যাশ আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওই জায়গায় এক্সপেন্স বসে। তো এদিকে সাপ্লাই যেহেতু আমাদের খরচ হয়েছে, এদিকে এক্সপেন্সটা হবে সাপ্লাইস এক্সপেন্স। এরপরে আমরা প্রথমটা লিখতেছি সাপ্লাইস এক্সপেন্স। এখন এদিকে এক্সপেন্সটাও তোমার কি হয়েছে? এক্সপেন্সটা আমাদের বাড়ছে, কারণ এক্সপেন্স তো মানে কি খরচ হবে। সাপ্লাইস কমে গেছে আর সাপ্লাইসের সমান অ্যামাউন্ট আমাদের খরচ হয়েছে, তো এই সাপ্লাইস এক্সপেন্সটা বাড়ছে। এক্সপেন্স বাড়লে আমাদের এদিকে ডেবিট হয়েছে। এই জন্য যে কোনো লাইনের ক্ষেত্রে সেকেন্ড লাইনটা আগে লিখে উপরেরটা লিখলে একটু বসাইতে তুলনামূলক সুবিধা হয় আমার মতে। আচ্ছা, সাপ্লাইসের পরে গেলাম, সেকেন্ডটা কি বলছে দেখি। এই ইউটিলিটি বিল অফ 115 has been recorded and will not be paid until next month। মানে একটা খরচ রেকর্ড করা হয়েছে $150, মানে ওরা বুঝছে যে না খরচটা আছে, কিন্তু এটা এখনো পে করা হয়নি, মানে এটা নেক্সট মান্থে পে করা হবে। এই ক্ষেত্রে আমাদের প্রথমত এটা ইউটিলিটি একটা এক্সপেন্স, তো এটা আমরা পরে আগে বসাই ফেলবো যে ইউটিলিটি এক্সপেন্স। হ্যাঁ, ইউটিলিটি এক্সপেন্স, অথবা এটা আমরা পরেরটাও আগে বসাইতে পারি। যেহেতু আমাদের কি বলছে যে উইল নট বি পেড আনটিল নেক্সট মান্থ, মানে আগামী মাসের আগে পে করা হবে না, মানে এটা পে করতে হবে। আমরা এটা অলরেডি ইউটিলিটি মানে কারেন্ট বিদ্যুৎ ইউজ করে ফেলছি, কিন্তু এখনো পে করি নাই, তাহলে এগুলা অ্যাকাউন্ট পে বলে যাবে। হিসেবে দিকে অ্যাকাউন্ট পেয়েবল তো $150 অ্যাকাউন্ট পেয়েবল। আর যেহেতু এটা এক্সপেন্স, তাহলে যে ইউটিলিটি এক্সপেন্স, তাহলে এক্সপেন্স বাড়ছে, এক্সপেন্স বাড়লে ডেবিট। আর যেহেতু অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটি, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট। এটা হলো সেকেন্ডটা। থার্ডেরটা কি বলছে? ইন্স্যুরেন্স পলিসি ফর ইজ ফর এ ইয়ার। আচ্ছা, তাহলে কোশ্চেনটা দেখি আগে, ইন্স্যুরেন্সের কি কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে প্রিপেড ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সরাসরি শুধু বলছে যে প্রিপেড ইন্স্যুরেন্স $3000, মানে ইন্স্যুরেন্সের টাকাটা ও আগেই পে করে দিছে $3000। কিন্তু এদিকে জাস্ট একটা জিনিসই বলছে যে প্রিপেড ইন্স্যুরেন্স, মানে আমরা ইন্স্যুরেন্সের টাকাটা আগে দিয়ে দিছি 3000, কিন্তু পরে দিকে যে কমেন্টটা বলছে সেটা হচ্ছে এই ইন্স্যুরেন্সটা 1 মাসের জন্য না, এটা ছিল 1 বছরের জন্য। কারণ এই ট্রায়াল ব্যালেন্সটা তো 1 মাসের ছিল, তো বলতেছে যে এই ট্রায়াল ব্যালেন্সের ইন্স্যুরেন্সটা ছিল 1 বছরের জন্য, কারণ এটা আমাদের ঠিক করতে হবে। এই জন্য 1 বছরের জন্য যদি ইন্স্যুরেন্স হয় $3000, এদিকে আমাদের 1 মাসের টেবিল করতে হবে, মানে 3000-এ 12 দিয়ে ভাগ। তাহলে 3000-এ 12 দিয়ে ভাগ করলে আমাদের ইন্স্যুরেন্স পার মান্থে বসে $250। তো হিসাবে $250 আমাদের ইন্স্যুরেন্স। কারণ যেহেতু এটা আমরা আগেই পে করে দিছি, তাহলে এটা প্রিপেড এক্সপেন্স। হ্যাঁ, যেহেতু আমরা বলছি কি প্রিপেড ইন্স্যুরেন্স মান্থলি $250, এই জন্য আমরা প্রথমে বসাইতেছি প্রিপেড এক্সপেন্স। তাহলে এক্সপেন্স যেহেতু প্রিপেড এক্সপেন্স, তাহলে এটা আমরা প্রথম প্রিপেড এক্সপেন্সে বসাইলাম। দ্বিতীয়তে আমরা বসাইতেছি ইন্স্যুরেন্স এক্সপেন্স। এটা সরাসরি আমরা ক্যাশে বসাইতে পারতাম না, এগেইন ইন্স্যুরেন্সে বসাইছি।
আর ইন্স্যুরেন্স এক্সপেন্সটা মানে হইলো যে আমরা আগে ইন্স্যুরেন্সে টাকা দিছি, এখন আমরা জাস্ট ইন্স্যুরেন্সটা ভোগ করব। এটা কাইন্ড অফ অ্যাসেটের মতো। তো যেহেতু আমাদের দিকে অ্যাসেটটা বাড়ছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স, সেহেতু আমাদের অ্যাসেট বাড়ার কারণে এটা হচ্ছে ডেবিট। আর প্রিপেড এক্সপেন্সটা একটা লায়াবিলিটি, ওই হিসেবে লায়াবিলিটি বাড়ার কারণে ক্রেডিট। আচ্ছা, গেল কত? 3 নাম্বার। 4 নাম্বারটা কি বলছে যে $2,800 $2,800 of unearned service revenue has been earned. Unearned service revenue has been earned at the end of the month. Unearned service revenue মানে আমি তার থেকে টাকা নিছি কিন্তু এখনো তারে সার্ভিস দেইনি। তো যেহেতু unearned service revenue has been earned বলা হয়েছে, মানে আমি তারে প্রথমে টাকা নিছি 2,800, এখন এই সমপরিমাণ টাকা আমি এখন তারে কাজ করে দিব। আমরা ট্রায়াল ব্যালেন্সটা যদি একবার দেখি, এদিকে unearned সার্ভিস রেভিনিউ আছে তোমার $4,000। তো আমরা $4,000 নিছি, এবং কি বলছে যে এই মাসে $4,000 নেওয়ার পর এই মাসে আমরা $2,800 সমপরিমাণ কাজ করে ফেলছি, মানে আমাদের এই পরিমাণ কাজের থেকে দায় মুক্ত দেখছি। তো আনআর্নড সার্ভিস রেভিনিউ এটা হলো গিয়ে তোমার কাইন্ড অফ লায়াবিলিটির মতো, যেহেতু আমি টাকা নিছি কিন্তু কাজ করি। তো $2,800 পরিমাণ টাকা আমরা কাজ করে দিছি, সেই জন্য ওই টাকাটা আমাদের সার্ভিস রেভিনিউতে যোগ হয়েছে। তো প্রথমে আমরা যে পরিমাণ টাকার কাজ করছি ওই পরিমাণ টাকাটা আমাদের দিকে সার্ভিস রেভিনিউ হিসেবে যোগ হয়েছে, কারণ এটা তার সেই কাজটা পাওনা ছিল, আমরা কাজটা করে দিছি। তাহলে আমাদের এই টাকাটা এখন অবৈধ থেকে বৈধ হয়ে গেছে, যে না তার থেকে আমি এখন কাজটা করে দিছি, তার সাথে কোনো লেনদেন নেই এই পরিমাণ টাকার জন্য। তো ওই পরিমাণ টাকাটা এখন আমাদের সার্ভিস রেভিনিউতে যোগ হয়েছে, এই যে $2,800 সার্ভিস রেভিনিউতে। কারণ সার্ভিস রেভিনিউ তো রেভিনিউ বাড়লে কি হয়েছে, রেভিনিউ বাড়ছে, এদিকে ক্রেডিট হয়েছে, রেভিনিউ বাড়ছে এই জন্য ক্রেডিট হয়েছে। এখন আনআর্নড সার্ভিস রেভিনিউ এটা কাইন্ড অফ লায়াবিলিটির মতো, যে তার এই পরিমাণ টাকার কাজ পাওনা ছিল, সেই পরিমাণ টাকার কাজটা আমি এখন করে দিছি, এখন আমি দায় মুক্ত। তাইলে এই পরিমাণ টাকার লায়াবিলিটি আমাদের কমছে, মানে আনআর্নড সার্ভিস রেভিনিউ আমাদের কমছে, এই পরিমাণ টাকার বাধ্যবাধকতা থেকে আমরা এখন মুক্তি, এই জন্য আমাদের লায়াবিলিটি কমছে। লায়াবিলিটি কমার কারণে এটা হয়েছে তোমার ডেবিট, যেদিকে ডেবিট হয়েছে। আচ্ছা, এরপরে 5 নম্বরটা দেখি। 5 নম্বরটি হচ্ছে স্যালারিজ অফ এমপ্লয়ার অ্যাকিউড এট June 30। এদিকে নতুন একটা ওয়ার্ড আছে যেটা হলো অ্যাকিউড। অ্যাকিউডের ওয়ার্ডটা ওর খাতায় লেখা আছে অনেক সুন্দর করে, এই যে দেখো, অ্যাকিউড মানে বকেয়া, ধারে দেনা। মানে সহজ কথা বললে যে কোনো কিছুতে যদি অ্যাকিউড থাকে, যেমন বলা হয়েছে স্যালারিজ এত টাকা অ্যাকিউড এট June 30, মানে এই টাকাটা আমি দিছি কিন্তু আমি আরেকজন থেকে ধার করে দিছি। তো ধার করা মানে আমাদের অ্যাকাউন্ট পে বলে যায়, মানে তার থেকে আমি ধার করে এরপর আমার পেমেন্টটা কমপ্লিট করছি। এই ক্ষেত্রে আমাদের প্রথমটাই যাবে ধার করার ক্ষেত্রে, যে আমি আগে অ্যাকিউড করছি, তার থেকে ধার নিছি, পরে স্যালারি দিছি। তো ধারের টাকাটা আমাদের যেতেছে কোথায়, আমাদের যেতেছে স্যালারিজ পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল না বলে আমরা বলতেছি স্যালারিজ পেয়েবল, মানে এই টাকাটা আমরা ধার করে নিছি। যেহেতু এটা একটা লায়াবিলিটি, তাহলে লায়াবিলিটি যেহেতু বাড়ছে তাই ক্রেডিট হয়েছে। এখন পেয়েবল দিছে, কারণ একইভাবে এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স কি হয়েছে, আমরা তো টাকাটা দিয়ে দিছি। হ্যাঁ, তো টাকাটা দিয়ে দেওয়ার কারণে আমাদের এদিকে এক্সপেন্সটাও বাড়ছে, আমরা ওদিকেও এক্সপেন্সটা বাড়ার কারণে এক্সপেন্স ডেবিট হয়েছে। আচ্ছা, এটা কত নাম্বার ছিল? 5। 6 নাম্বারটা কি বলছে যে the equipment has a 5-year life, যে the equipment has a 5-year life with no salvage value. It is being depreciated at $250 per month for 60 months. তো স্যাভেজ ভ্যালুর তো কথা বাদ দিলাম, এটা অন্য টপিক। বলছে যে ডেপ্রিসিয়েটেড, আমাদের এই টাকার জিনিসটাই দেখতে হবে। ডেপ্রিসিয়েটেড মানে হলো যে কোনো একটা অ্যাসেটের মান দিন দিন কমে যেতেছে। কোনো একটা নতুন গাড়ি কিনলে, বাড়ি কিনলে, ফোন কিনলে দিন দিন যে ওটার মূল্য কমে যায়, এটা আমরা বলতেছি ভ্যালুটা কি? কি স্যালভেজ ভ্যালু এটা জানি না সত্যি। আরো লাগবে না। Fourth of an asset is the useful life after depreciation. ওই একই মানে বলছে এদিকে হয়ে গেল।
5 বছর পর্যন্ত কোনো, আচ্ছা 5 বছরের কয় মাস, 5 বার 60, 5 বছর পর্যন্ত এটার ভ্যালু কমতে থাকে, ওটাই বুঝাইছি স্যালভেজ ভ্যালু দিয়ে। নো স্যালভেজ ভ্যালু মানে এটার মান আর কমবে না, 5 বছর পর্যন্ত এটার মান কমতে থাকবে, এরপর আর কমবে না, কারণ এরপর তো বেশি পুরানো হয়েছে। ডেপ্রিসিয়েটেড এট $250 পার মান্থ ফর 60 মান্থস। প্রত্যেক মাসে এটার ভ্যালু $250 করে কমছে। তো প্রত্যেক মাসে যেহেতু কমছে, আচ্ছা এটার ক্ষেত্রে আমাদের এই দুইটা জিনিস ফিক্স থাকে, একটা হলো ডেপ্রিসিয়েশন আর একটা হলো কি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই দুইটা জিনিস মুখস্থ। হ্যাঁ, এই সব ক্ষেত্রে প্রথমে ডেপ্রিসিয়েশন বসে, পরে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন বসে, এই দুইটা জিনিস মুখস্থ। আর যেটা হলো যে অ্যাকিউমুলেটেড মানে হলো সে জিনিসটা খাতায় তুলে রাখছে। প্রথমত ডেপ্রিসিয়েশন এক্সপেন্স মানে হলো যে তার কমতাছে, সে দিন দিন তার এই যন্ত্রপাতির মূল্যগুলো দিন দিন কমতাছে। তো কমার মানে তার একটা পরিমাণ এমন খরচ হইতাছে, যে ধরো যে একটা যন্ত্র ক্ষয় হইতাছে, ওই ক্ষয়টা সারাইতে তোমার মান্থলি $250 মতো টাকা দিতে হবে। ওইটার আমরা বলতেছি একটা এক্সপেন্স। এই জন্য এটা বলতেছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। একটা যন্ত্রপাতি যত ইউজ করতেছে ওটার মূল্য কমতাছে, ওইটার জন্য এক্সপেন্স। তো এক্সপেন্সে যখন তুমি অ্যাকিউমুলেটেড করবা, মানে তুমি তোমার খাতায় হিসাব করে ফেলছো তোমার ডেপ্রিসিয়েশন, ওটার ক্ষেত্রে এই ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা সবসময় আমাদের ক্রেডিট হইতাছে। এটা মুখস্থ সবসময়। তো প্রথমে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমাদের ক্রেডিট হইতাছে, এরপর এক্সপেন্স যেহেতু বাড়তাছে একইভাবে ডেবিট হইতাছে। এই দুটো জিনিস এটা ক্ষেত্রে কনস্ট্যান্ট, এটা ক্ষেত্রে তেমন ওই আগের সূত্রগুলো ফলো করে না। আচ্ছা লাস্টেরটা দেখি, ইনভয়েস রিপ্রেজেন্টিং। ইনভয়েস মানে হলো যে তুমি একটা মানে কাগজে তোমার যে পরিমাণ খরচ হয়েছে এটা লেখা তুমি ক্লায়েন্টে পাঠাইতেছো, ক্লায়েন্টে পাঠাইছো, ক্লায়েন্ট পে করছে কি করে না ওটা পরের বিষয়, বাট তুমি একটা ইনভয়েস তৈরি করছো। ইনভয়েস মানে হলো তোমার খরচের লিস্ট, যেটা নরমালি ফ্রিল্যান্সিং টার্মে অনেক বেশি ইউজ হয়। ইনভয়েস তৈরি করছো, যেটার ভিতর কি বলা হয়েছে, রিপ্রেজেন্টিং $1200 অফ সার্ভিস pre-performed আগে করছো ডিউরিং দ্য মান্থ হ্যাভ নট বিন রেকর্ডেড অ্যাজ অফ জুন 30। মানে তুমি সার্ভিস করে ফেলছো ডিউরিং দ্য মান্থ, ওই মাসের ভিতর, কিন্তু ওই মাসের ভিতরে তুমি পেমেন্টটা পাও নাই, হয়তো পরে পাইছো বা কিছুই পাও নাই, তেমন কিছু বলা নেই। একটা জিনিসই বলছে যে তুমি জাস্ট সার্ভিস পারফর্ম করছো, আর এই টাকা তোমার ইনভয়েসে বলা হয়েছে যেটা তুমি এখনো রিসিভ করো নাই। প্রথমে এটা হলো আমাদের যত টাকা পাবো অ্যাকাউন্ট রিসিভেবল। তো যেহেতু এই যে পরের এই দিকে আছে, যত টাকা প্রথমে পাবো সার্ভিস রেভিনিউ, প্রথমে সার্ভিস রেভিনিউ, যেহেতু আমরা টাকা কাজটা করছি, সার্ভিস রেভিনিউ আমাদের কোম্পানির ভ্যালু বাড়তেছে, সার্ভিস রেভিনিউ, কারণ এদিকে কাজটা তুমি করে দিছো। কিন্তু এদিকে যদি আমাদের আনআর্নড সার্ভিস রেভিনিউ হইতো, ওইটা আমরা এদিকে সার্ভিস রেভিনিউতে বসাতে পারতাম না, কারণ তুমি তখন সার্ভিস দেও নাই কিন্তু টাকাটা নিছো, এটা সার্ভিস রেভিনিউতে হয় না। সার্ভিস রেভিনিউ একমাত্র হয় তুমি সার্ভিস দিছো, টাকা পাইছো কি পাও নাই ওটা পরের বিষয়, বাট সার্ভিস দিয়ে ফেলছো, ওই কিছু একটা অ্যামাউন্টে সার্ভিস দিছো। এদিকে সার্ভিস দিছি, এর জন্য ওই অ্যামাউন্টে সার্ভিস রেভিনিউ বসছে। সার্ভিস রেভিনিউ মানে অ্যাসেট, অ্যাসেট বাড়লে আমাদের এই ক্রেডিট হইতাছে। সার্ভিস রেভিনিউ সার্ভিস রেভিনিউ আমাদের কমতাছে এদিকে, কারণ আমরা টাকাটা এখনো পাইনি, ওই জন্য অ্যাসেট কমছে নাকি না, রেভিনিউ তো আলাদাই আছে। আচ্ছা সরি, এই যে রেভিনিউ বাড়তেছে এই জন্য ক্রেডিট হয়েছে। হ্যাঁ, রেভিনিউ তো আলাদাই আছে, রেভিনিউ বাড়তেছে এই জন্য ক্রেডিট হয়েছে। আর যেহেতু টাকাটা পাইনি ওই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল মানে হলো কি আমরা এখনো টাকাটা পাবো, সেটা হলো অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল হলো অ্যাসেট, এই অ্যাসেটের ক্ষেত্রে এটা হচ্ছে ডেবিট। এটা ছিল আমাদের ট্রায়াল ব্যালেন্স, সরি অ্যাডজাস্টিং এন্ট্রিজ, ট্রায়াল ব্যালেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এই পর্যন্ত শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এরপর আরেকটা টপিক বুঝে শেষ করে দিই। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল তো লায়াবিলিটিস না? অ্যাকাউন্ট না, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট, কারণ তুমি টাকা এখনো পাও নাই। লায়াবিলিটিস এর মধ্যে কি কি যেন থাকে? অ্যাকাউন্ট পেয়েবল থাকে লায়াবিলিটিস এ, কারণ ওটা তোমার আর পাওনা একটা করা কি যেন থাকে? নোট পেয়েবল, লায়াবিলিটি এক্সপেন্স থাকে লায়াবিলিটিস। পরের আরেকটা কোশ্চেন দেখো, কোশ্চেনের হলো তোমার এই যে 3 নাম্বারটা একটু বুঝাই দাও ওসমান বল। কোশ্চেন P32 এ দেখ, P32 এ P32 এর 3 নাম্বার কোশ্চেনটা দেখো। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো পড়িও নাই। এটা 3 নাম্বারে দেখো, নোট পেয়েবল এত, দিস ব্যালেন্স কনসিস্ট অফ লেট। 3 আর 4 নাম্বারটা বুঝাই দাও। আমি তো বলে তো ভাই পারি না আমি।
কি কইছে নোট পেয়েবল 1200 ডলার দিস ব্যালেন্স কনসিস্ট অফ নোট ফর 9 মান্থস এট অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ এই ম্যাডাম করাইছে ক্লাসে এডি আমার তো ম্যাম মনে হয় না করাইছে করাইছে নাকি? এটা করে নাই তো এটা করে নাই আমি প্র্যাকটিস করছিলাম। ইন্টারেস্টেড তেমন কিছু করে নাই ইন্টারেস্টও করে নাই নো 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 এটা পড়াবো তার মানে কথা। করে নাই তাহলে লাল কালি ঠিক আছে গতবারে কোশ্চেন দেখো হা করে চেয়ে থাকবা হ্যাঁ অন্য ম্যাডাম এসে না তো বের নাই কতন ম্যাচ অন্য অন্য টপিকে পড়াইছে আচ্ছা এরপর আরেকটা টপিক দিয়ে এরপর শেষ করে দেবো কারণ আমি এর বেশি পড়িনি কিছু এরপর আমরা দেখবো কি ফাইনালি সিলেবাস এটা এরপর আমরা দেখবো এই যে সিপিপি এর ম্যাথটা মানে ইউনিট পার কস্টের যে ম্যাথগুলো থাকে ম্যাথগুলো খুব ইজি আর খুবই সহজ হয় দিলে চাক্কা নাম্বার এটা মেবি 5-13 তে আছে এই ম্যাথটা আমরা এখন করবো হ্যাঁ এটা করবো না দেখবো স্যারের কথা তো আছে আচ্ছা এদিকে আনসারটা বের করি এগুলো হলো লাস্টের টপিকটাও একবার দেখাই দিতে এটা জাস্ট বলে দেবো যে এদিকে প্রত্যেকটা সূত্র আছে কেউ সূত্রগুলো নোট করলে আমার পাঠাইও এই যে দিক থেকে সূত্র আছে যেমন এই যে প্রত্যেকটা কারেন্ট অ্যামাউন্ট কারেন্ট রেশিও এগুলো হলো এক একটা সূত্র যা সূত্রগুলো তোমরা এই যে এসিড টেস্ট সরাসরি কোশ্চেনে বলা থাকবে এসিড টেস্ট বের করো তুমি কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি থেকে হ্যান্ড থেকে বিয়োগ দিয়া সরাসরি তুইলা জাস্ট রেশিও বের করবা এখন কত হলে এদিকে 2টা বছর বা 2টা কোম্পানির দেওয়া থাকতে পারে 2টা রেশিও বের করে দেখবা কোনটা রেশিও ভালো কম যাচ্ছে এগুলো তুলনা করে দিতে হবে এটাই কেউ যদি এই সূত্রগুলো নোট করে আমরা পারে আচ্ছা এই যে 5.13 ইউনিট প্রাইস এই একটা ম্যাথই এটা খুবই সহজ তো এইদিকে দেখো প্রথমে কোশ্চেনটা দেখি বলছে যে একটা কোম্পানি আছে বলছে একটা কোম্পানি এই কোম্পানি কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট ফর মোস্ট রিসেন্ট মান্থ ইজ শোন বিল এক মাসের জন্য তাদের স্বাভাবিক বেচা কেনার একটা হিসাব তারা যে পণ্যটা বিক্রি করে তার প্রত্যেকটা ইউনিটের প্রাইস হলো $15 করে এই $15 ভিতর তাদের খরচ হয় $9 করে এবং তাদের লাভ হয় $6 করে এই হলো গিয়ে সাদা সাপটা হিসাব প্রত্যেক মাসে তারা কি পরিমাণ লাভ খরচ করে প্রত্যেকটা ইউনিটের প্রাইস কত এই দিক থেকে আমরা যে জিনিসটা দেখতেছি যে এদিকে তাদের একটা ইউনিটের প্রাইস $15 তো টোটাল ইউনিট সেল করে তারা পাইছে $1300 সেলস করছে প্রফিট না শুধু সেলস এরপর আছে আমাদের দেখো ভেরিয়েবল এক্সপেন্স নামে একটা টার্ম আছে ভেরিয়েবল এক্সপেন্স হলো যে এইগুলা তৈরি করতে সবকিছু মিলে কি পরিমাণ খরচ গেছে তো ওই খরচটাই আমরা বলতেছি যে $15 একটা পরিমাণ ওই একটা তৈরি করতে তাদের খরচ যায় $9 করে এরপর আসছে যে তারা একটা কন্ট্রিবিউশন মারছে মানে ওই $9 খরচ করে তারা লাভ করছে এটার ভিতর $6 লাভ করছে এরপর যে জিনিসটা আছে ইম্পর্টেন্ট সেটা হলো যে এদিকে ফিক্সড এক্সপেন্স নামের একটা জিনিস এই ফিক্সড এক্সপেন্স ম্যাক্সিমাম টাইমে সেম থাকে এই জিনিসটা হলো যে তুমি ধরতে পারো বাড়ি ভাড়া তুমি বাড়িতে থাকো আর না থাকো বাড়ি ভাড়া তোমার দিতেই হইতেছে এরকম জিনিসগুলো আমরা ফিক্সড এক্সপেন্স বলতেছি যেগুলা মানে ইউনিট প্রাইস বা দ্রব্য মূল্যের বৃদ্ধি কমের সাথে চেঞ্জ হয় এগুলা চেঞ্জ হয় অন্য হিসাবে বাড়ির মালিকের মুড সুইং কেসে দিল বাড়ি ভাড়া এটা এরপর ধরো কোনো দুর্ঘটনা করে ফ্যাক্টরি উড়ে গেল এরকম জিনিস হলো ফিক্সড এক্সপেন্সের ক্ষেত্রে যেগুলা ডাইরেক্ট মার্কেটের সাথে বা সেলস এর সাথে বা ইউনিট প্রাইসের সাথে রিলেটেড না এরপর গেল নেট অপারেটিং ইনকাম এটা হচ্ছে তোমার কি পরিমাণ লাভ হয়েছে আর কি এই $6 তো লাভ হলো $6 তো আমরা হিসাব করতে পারতেছি আমরা টোটাল কন্ট্রিবিউশনের সাথে মানে $6 থেকে আবার এই যে আমাদের যে ফিক্সড এক্সপেন্সটা এটারে বাদ দিয়ে আমরা নেট অপারেটিং ইনকাম মানে হলো সোল লাভ নেট অফ এক্সপেন্স ফিক্সড এক্সপেন্সটা বাদ দিয়ে সোল লাভ একবারে পিওর টাকা যেটা উড়াইবা তুমি ওটা হলো নেট অপারেটিং সিস্টেম আচ্ছা এটা যাওয়ার পর এখন আমাদের চাইছে কি রিকোয়ার্ড বলছে কি প্রথমে বলছে যে দেখো এদিকে কয়টা জিনিস চাইছে 4টা জিনিস নরমালি অন্যান্য কোশ্চেনের ক্ষেত্রে আমাদের 4টা জিনিসে 4টা ম্যাডাম করাই দিই যে কোনো একটা দুইটা করছি কিন্তু এটার ক্ষেত্রে আমাদের এই 4টা জিনিস আমাদের করতে হবে আচ্ছা এদিকের এই যে প্রথমটা একটু আরেকবার বলবা এই যে কোনটা পার ইউনিট এই যে লাভ লস সবকিছু দেয়া যে বুঝাইলা
এটা সিম্পলি দেখো, এটা হলো গিয়ে একটা ইউনিটের প্রাইস $15, এর লগে $9 হলো গিয়ে সে খরচ করছে, আর $6 হলো গিয়ে লাভ করছে একটা ইউনিটের নিচে। তো সে এবার এই মাসে বিক্রি করছে 20,000 ইউনিট, এই যে 20,000 ইউনিট সে বিক্রি করছে। তো 20,000 ইউনিটে সে টোটাল সেল করছে এত, টোটাল খরচ হয়েছে এত, টোটাল কন্ট্রিবিউশন মানে টোটাল লাভ করছে এত। And ওই লাভের থেকে আবার একটা ফিক্সড এক্সপেন্স থাকে যেটা সবসময় সেম ভাবে খরচ যায়, ওই ফিক্সড এক্সপেন্সটা বাদ দিছে যেটা ছিল $70,000, এটা বাদ দিয়ে তোমার পাইছে 50,000 যেটা সোল লাভ। এটা ছিল এক একটা ইউনিটের ক্ষেত্রে, এটা লাগে সবগুলা বিক্রি করার পর। এটা হলো পার্থক্য, বুঝছো? ইয়েস ইয়েস, বুঝছি। আচ্ছা, এরপর তাইলে আমাদের এই চারটা জিনিস যেহেতু চাইছে, আমাদের এই ক্ষেত্রে এই চারটা জিনিসই বের করতে হবে। তো চারটা জিনিস বের করার জন্য আমরা এই জন্য এই দিক থেকে আমরা চারটা জিনিস বের করার জন্য আমরা এদিকে চারটা কলাম করে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই চারটা কলাম, এই চারটা কলাম বের করে দিচ্ছি যেহেতু চারটা জিনিস চাইছে। আমি চারটা জিনিসের ক্ষেত্রে প্রত্যেকটা অলমোস্ট সেম, সবগুলাই কোনো একটা কিছু বাড়াই দিছে, কমাই দিছে। প্রথমটার ক্ষেত্রে আমরা দেখি, প্রথমটা বলছে যে আমাদের কি বলছে যে হোয়াট ইজ দ্য রিসার্ভ নেট অপারেটিং ইনকাম, মানে যে নেট অপারেটিং ইনকাম এখন চাইছে। প্রথমে আগে বুঝতে হবে যে কি চাইছে, হোয়াট ইজ দ্য রিসার্ভ নেট অপারেটিং ইনকাম। নেট অপারেটিং ইনকাম চাইছে যখন বলছে ইফ ইউনিট সেল ইনক্রিজ বাই 50%। এই যে যখন বলছে যখন ইউনিট সেলটা আমাদের 50% বাড়ে। আমাদের ইউনিট সেল কত আছিল, আমাদের ইউনিট সেল আছিল $15। হ্যাঁ, $15 আর আমরা সেল করছি 20,000 ইউনিট। তো বলছে যে ইউনিট সেলস ইনক্রিজ বাই 15%। ইউনিট সেলস মানে আমাদের ইউনিটের প্রাইসটা বাড়বে। আমাদের আগেও $15 খরচ হতো, এখনো $15 খরচ হবে। আমাদের বাড়ছে গিয়ে সেলস, আমরা আগে 20,000টা বিক্রি করতাম, এখন 20,000-এর 15% বেশি বিক্রি করবো। হ্যাঁ, এই যে এই 20,000-এর সাথে আমাদের এইটার আরো 15% বেশি যোগ হবে। তাহলে 20,000-এর 15% আমি যদি ভুল না হই তাইলে তোমার 3,000 হয়। 20,000-এর 15%, তো এই 20,000 আর নতুন 3,000 যেহেতু বলছে যে 15% এখন বেশি বিক্রি করে, ওই হিসেবে আমরা এখন টোটাল সেল করতেছি 23,000 ইউনিট। তো 23,000 ইউনিট, তাহলে টোটাল 23,000 ইউনিটের প্রাইস হলো 23,000 ইন্টু $15। হ্যাঁ, যেহেতু একটার দাম $15, জন্য 23,000-এর দাম। নতুন যেটা আসে ওইটার হইতেছে কি আমাদের এই যে এই 300K মডিফাইড অ্যামাউন্ট, ওইটাই আমরা এদিকে বসাইতেছি খুব ইজিলি। এই যে প্রথমটা কেটে এই যে এটা হলো প্রথমটা আমরা বলতেছি, যেদিকে আমরা বলতেছি যে একটা ইউনিটের দাম $15, আগে আসছিল তোমার 20,000টা, এখন 20,000-এর সাথে 20,000-এর 15%, ওইটা তাহলে টোটাল আমাদের এদিকে সেল করতেছি আগে 300,000 ছিল, 345,000 এটা সেল করতেছি আমরা। এরপর কি বলছে যে দেখি এরপর আর কোনো চেঞ্জ আছে কিনা, এরপর আর কোনো চেঞ্জ নেই, কোশ্চেনের পরে ফাঁকা। তাহলে বাকি সবকিছু মোটামুটি সেম থাকবে, মানে আমাদের ভেরিয়েবল কস্টও সেম থাকবে, কন্ট্রিবিউশন মার্জিনও সেম থাকবে, ফিক্সড এক্সপেন্সও সেম থাকবে। কিন্তু সেম থাকতে বলতে আমি বুঝাইতেছি যে পার ইউনিটের জন্য সেম থাকবে, এগুলা চেঞ্জ হবে। হ্যাঁ, কারণ ভেরিয়েবল এক্সপেন্সটা কি, ভেরিয়েবল এক্সপেন্স হলো তোমার একটা ইউনিট বানাইতে কি পরিমাণ খরচ গেছে। একটা ইউনিট বানাইতে আমাদের $9 খরচ গেছে, আমরা ইউনিট সেল করছি কয়টা, এবার আমরা 15% বেশি সেল করে আমাদের টোটাল ইউনিট সেল হয়েছে 23,000টা। তাহলে এবার আমাদের ভেরিয়েবল এক্সপেন্স এটাও চেঞ্জ হইব। ভেরিয়েবল এক্সপেন্সে একটা ইউনিটের জন্য আমরা $9 খরচ করছি, তো এবার আমরা 15% বেশিতে 23,000টা বিক্রি করছি, তাহলে 23,000 ইন্টু 9, এটা হবে আমাদের নতুন ভেরিয়েবল এক্সপেন্স। হ্যাঁ, এটাই আমরা ওই সাইডে গিয়ে লিখছি। এই যে এটা আমাদের নতুন ভেরিয়েবল এক্সপেন্স হয়েছে, এই যে দেখো এই যে এটা 9 ইন্টু 23,000, যেটা হলো 20,000-এর 15% হয়েছে, নিচে ছোট করে লিখছে। এটার অ্যামাউন্টটা হয়েছে আমাদের এই যে $207,000। এটা আগে ছিল কত, $180,000, যেটা 15% সেল মানে 3,000টা বেশি ইউনিট বিক্রি করার কারণে এটা বেশি হয়েছে। হ্যাঁ, এরপর কন্ট্রিবিউশন মার্জিন, এরপর হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনটা কি, আমরা একটার ভিতর কি পরিমাণ লাভ করতেছিলাম। আমরা একটা $6 করে লাভ করতেছিলাম, তাহলে 23,000টা এখন কত লাভ করি, একটা $6 23,000টা কত লাভ করি, ওটাই গুণ দিয়ে দিকে বসেছি। এখন কত হলো ফিক্সড এক্সপেন্স আমরা জানি যে সেলস এর উপর ডিপেন্ড করে না, ইউনিট প্রাইসের উপর ডিপেন্ড করে না, এটা হলো বাড়ি ভাড়া।
তুমি বাসায় 100 টাকা গেঞ্জি বেচো, 200 টাকা গেঞ্জি বেচো, তাই নাকি বাড়ি ভাড়া বাড়তেছে না, আনলেসটা বাড়ির কোনো ক্ষতি করছে। তো এদিকে ফিক্সড এক্সপেন্সের কোনো কথা বলেন, এই জন্য ফিক্সড এক্সপেন্স যা আছে তাই এদিকে আমরা বসাইছি। সেটা হলো কত, যে $70,000। $70,000 বসাইছি। এখন আমাদের সব যে পরিমাণ লাভ হয়েছে কত আমাদের, যে এটা খরচ হয়েছে আমাদের এটা, এটা থেকে এটা বাদ দিয়ে আমরা যেটা পাইছি সেটা হলো আমাদের টোটাল প্রফিট। এটা হলো আমাদের নেট অপারেটিং সিস্টেম। কখন আমাদের যখন কোশ্চেনটা প্রথম ছিল, এই যে প্রথম অ্যামাউন্টের জন্য, তো সব অ্যামাউন্ট 1 নাম্বার দিয়ে বোঝাইছি, 1 নাম্বারের যে 1 নাম্বারের সলিউশন, 1 নাম্বার সলিউশনটা 1 নাম্বার সলিউশনের জন্য আমাদের চাইছিল কি, আমাদের চাইছে নেট অপারেটিং ইনকাম, আমরা ওইদিকে নেট অপারেটিং ইনকাম বের করছি। এই যে নেট অপারেটিং ইনকাম আমরা এদিকে বের করছি। সেম ভাবে সব কিছু বাকি সবগুলাই সেম। পরেরটা কি বলছে, পরেরটা বলছে what will be reserve net operating income if selling price is increased by $1.5। আগে আমাদের বার ছিল যে টোটাল বিক্রি 20,000 জায়গায় 23,000 হইতো, এখন বলছে যে বিক্রি আমাদের 20,000টা বিক্রি আছে, আমাদের বাড়ছে যে $15 সাথে আমাদের আরো যোগ হয়েছে কত, আমাদের ইউনিট প্রাইস এই যে $1.5 করে বাড়ছে, এই $15 সাথে $1.5 যোগ হইব, বাকি সব সেম থাকবে। আর আমরা $1.5 করে বেশি বাড়তেছি। আর পরে আরেকটা বলছে, দেখো এন্ড দিয়ে আরেকটা বলছে, এন্ড the number of units sold increased by 25%। মানে আমাদের এই যে এটা 25% বাড়ছে, মানে আমাদের এই 20,000টা 20,000 না, এটাও 25% বাইরা, 20,000-এর 25% যত হয় তত খরচ, তত গেছে। তাহলে আমাদের এবার আমরা বেশি সেলও করতেছি, বেশি লাভও করতেছি। 3 নাম্বারটা কি বলছে, যে হোয়াট ইজ দ্য রিজার্ভ নেট অপারেটিং ইনকাম, সেম জিনিস প্রত্যেকটার ক্ষেত্রে এই যে নেট অপারেটিং ইনকাম এটাই চায়। কি বলছে যে রিজার্ভ নেট অপারেটিং ইনকাম যখন সেলিং প্রাইস ইউনিট বাড়ছে $1.5 করে আগের মতো, ফিক্সড expense increased by $220,000 and the number of units sold decreased by $5। তিনটা ঘটনা ঘটছে। প্রথম ঘটনাটা কি, আমরা বলছি যে $15 সাথে আবার $1.5 যোগ করবো, ইউনিট প্রাইস $1.5 করে বাড়ছে। দ্বিতীয় জিনিসটা কি বলছে, যে এক্সপেন্স, ফিক্সড এক্সপেন্স 20,000 বাড়ছে, মানে বাড়িওয়ালা বাড়ি ভাড়া 20,000 টাকা বাড়াই দিছে। এরপরে কি বলছে, যে the number of units sold decreased by 5%, মানে আমরা এখন 20,000-এর 5% কম সেল করতেছি। হ্যাঁ, মানে এটা আমাদের জন্য অবশ্যই খারাপ, কিন্তু আমাদের মানে খারাপই সব। আমরা $1.5 বাড়াইছি, এদিকটা বাড়ি ভাড়া বাইরে গেছে, এদিকে সেলও কমে গেছে। এটা হলো থার্ড কেস। ফোর্থ কেসে কি বলছে, হোয়াট ইজ দ্য রিজার্ভ নেট অপারেটিং ইনকাম ইফ দ্য সেলিং, রিজার্ভ নেট অপারেটিং ইনকাম সেম জিনিসই চাইছে, if the price per unit increased by 12%। দেখো এবার কিন্তু $1.5 বলে নেই, এবার বলছে যে আমাদের ইউনিট প্রাইস যেটা, এই যে if the selling price per unit increased by 12%, সেলিং প্রাইস 12% বাড়ছে, মানে আমাদের 15 সাথে 15-এর 12% যত হয় তত বাড়ছে। এটা কিন্তু শুনতে বেশি মনে হলো, এটা আসলে খুবই কম, কারণ $1.5 কিন্তু এটার হিউজ একটা অংশ। $1.5 মানে এটা 10%, হ্যাঁ 15-10%, আর 12% মানে $1.5-এর একটু বেশি, ওই $1 সামথিং সে, মানে $1.7 আশেপাশে হওয়ার কথা। আমাদের 12% বাড়ছে, 12% বাড়া মানে আমাদের এই 15 সাথে 15-এর 12% যোগ হইব। আর কি বলছে, ভেরিয়েবল এক্সপেন্স ইনক্রিজ বাই 60%, 6 সেন্টস পার ইউনিট। হ্যাঁ, এই যে ভেরিয়েবল এক্সপেন্স, তাহলে ভেরিয়েবল এক্সপেন্স আসলে আমাদের $9 সাথে আমাদের কত করে বাড়ছে, 60 সেন্টস, মানে এটা $9.6 হবে। এখন 100 সেন্টসে $1 হয়, ওই হিসেবে 60 সেন্টস বাড়ার কারণে আমাদের $9.6 হবে পার ইউনিটের জন্য। ওই হিসেবে আমরা 20,000 ইউনিট সেল করছি, তাহলে 20,000-এর সাথে 9.6 গুণ দিলে যত হয়। এই যে এখন যেটা বলতেছিলাম, এখন 20,000টাও ঠিক নেই, কারণ এরপরে আবার আরেকটা কন্ডিশন দিয়ে বলছে যে দ্য নাম্বার অফ ইউনিট সোল্ড ডিক্রিজেস বাই 10%। আমরা ইউনিট সোল্ড করতাম 20,000টা, এটাও 10% কমে গেছে, এখন 18,000 সেল হইতেছে। এই সব ঘটনা মিলে আমাদের এই 4টা কলাম এদিকে তৈরি হয়েছে, যেগুলো গুণ বিয়োগ যোগ ভাগ করেই আমরা এদিকে এই 4 ধরনের নেট অপারেটিং ইনকাম পেতেছি। এরপরে আরো কোশ্চেন আসতে পারে, যেমন এটার ক্ষেত্রে করে নাই, আগেরটার ক্ষেত্রে 5.12-তে করছে যে ধরো 4টা কন্ডিশন হয়েছে, তো এদিকে 4টা কন্ডিশন তো হয়েছে, বলছে যে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ হয়েছে, কোন ক্ষেত্রে সবচেয়ে কম লাভ হয়েছে, বা এদিকে যেমন বলছে এদিকে 3টা কেস আছিল। হ্যাঁ, বলছে যে সে প্রথমে একটা অবস্থায় ছিল অরিজিনাল ডাটা, যেটা আমরা 5 এই যে পরেরটা, এটা এদিকে কিন্তু আমরা অরিজিনাল ডাটাটা বের করি নাই। হ্যাঁ, এদিকে অরিজিনাল ডাটাটা আমরা যে বের করি নাই, যে এটা আমরা বের করি নাই, এটা কোশ্চেনে দেওয়াই আছে।
ওইদিকে আমাদের অরিজিনাল ডাটাটা বের করছি। আমাদের কারণ কেন বের করছি, কারণ ওইদিকে টোটালটা দেওয়া ছিল না, ওইদিকে বলা ছিল এক ইউনিটের প্রাইস এত, তুমি এখন সবগুলো বের করো। তাহলে এদিকে আমরা অরিজিনালটা বের করছি, এর আগের কোশ্চেন আর কিটা অরিজিনালটা বের করছি। পরে বলছে যে আরো ধরো ওইরকমই চেঞ্জ দিছে, যে ধরো সেল বাড়লো, হ্যান কমলো, ত্যান কমলো, দুইটা কন্ডিশন দিছে। দুইটা কন্ডিশন দেওয়ার পর অবশ্যই দুইটা কন্ডিশনে তোমার যেহেতু আলাদা আলাদা কন্ডিশন, তাদের প্রফিটও ডিফারেন্ট হইব। তাহলে এই হলো তিনটা তাদের প্রফিটের মান। এখন তার এরপরে কোশ্চেন করছে যে কোন ক্ষেত্রে, ফার্স্টের ক্ষেত্রে তারা যদি ফার্স্টের কেসটা অ্যাপ্লাই করে, এই কেসটা যদি অ্যাপ্লাই করে তাহলে তাদের কি বেশি লাভ হইতো, না এই কেসটা অ্যাপ্লাই করলে তাদের বেশি লাভ হইতো? তো দেখতেছি যেহেতু এই যে সেকেন্ড কেসে 25,000, তাহলে তাদের আগে আসছিল 24,000, তাহলে 1,000 বাড়ছে প্রতি। ওই হিসাবে সেকেন্ড অপশনটা নিলে তাদের জন্য বেশি লাভ হয়। যদি ফার্স্ট অপশনে তারা আরো টাকা লসে থাকে, কারণ আগে 24,000 হইতে এখন হইতেছে $21,700। এই কোশ্চেনই আসতে পারে এই দিক থেকে। এই জিনিসটুকু বুঝলে মোটামুটি এই দিকে পড়া শেষ। এনি কোশ্চেনস? না, ভেরিয়েবল এক্সপেন্সটা একটু বুঝাবো। ভেরিয়েবল এক্সপেন্সটা হলো যে আমাদের মানে 60 না ভালো কিছু কি হতে পারে, পাউরুটি ধরো, এই যে তন্ময় তো বাটার বন খায়, ধরো একটা পাউরুটি তৈরি করতে ধরো 15 টাকা লাগে, 15 টাকাতে তুমি পাউরুটি কিনতেছো, এটা বানাইতে 9 টাকা খরচ হয়েছে, বিক্রিওয়ালা বা মালিকের লাভ হয়েছে 6 টাকা। এই তিনটা জিনিস, 15 টাকা হইলো গিয়া কেনার দাম, 9 টাকা খরচ, 6 টাকা লাভ। আর এই ভেরিয়েবল এক্সপেন্সটা হলো যে 9 টাকা যে খরচটা হয়েছে, তো খরচের যদি কোনোদিন পাউরুটির দাম বাইরে যায়, ইস্টের দাম বাইরে যায়, তাহলে 9 টাকার জায়গায় 10 টাকা খরচ হইব, ভেরিয়েবল এক্সপেন্স বাইরে যাইব। ওইদিকে তোমার কোনো এক জায়গায় হয়তো বলছে যে ভেরিয়েবল এক্সপেন্স বাইরে গেছে, কি বলছে যে ভেরিয়েবল এক্সপেন্স কোন জায়গায় বাড়ছে, হ্যাঁ 60%। এই যে ভেরিয়েবল এক্সপেন্স ইনক্রিজ বাই 60 সেন্টস, মানে আগে 9 টাকা খরচ হইতো পাউরুটি তৈরি করতে, এখন 9 টাকা 60 পয়সা খরচ হইতেছে পাউরুটি তৈরি করতে, ওইটাই ভেরিয়েবল এক্সপেন্স বাড়ছে। তো একটা পাউরুটির জন্য 9 টাকা 60 পয়সা হইলে আমরা যে কয়টা পাউরুটি সেল করতেছি, কয়টা পাউরুটির জন্য কি পরিমাণ টাকা সেল হয়, বুঝছো? ঠিক আছে। আর কোনো কোশ্চেন? কি সারা ক্লাসের মতো আমার ক্লাসে সবাই ঘুমায় গেল? না না, না না না, বেঁচে আছি। তুই এরকম একটা এসএম এর ক্লাস নিবি? আউযুবিল্লাহ। আইরনি টপারের আইরনি। তুই হচ্ছে যেদিন পরীক্ষা তার আগের দিন সকালবেলা একটা ক্লাস নিবি। নিচের যে সূত্রগুলো, ওগুলো খালি সূত্র মুখস্থ করলেই হবে, আর কিছু লাগবে না। ওই যে একটা যে জিনিসটা তোমার সামনে জিজ্ঞেস করেছিলাম যে 2 বছরের বা 2 কোম্পানি দেওয়া থাকতে পারে, তখন দেখতে দিতে পারে যে কার বেশি। ধরো একটা বলছে যে একজনের সেলের রেশিও বেশি, আরেকজনের প্রফিটের রেশিও বেশি, তো বলছে যে কার প্রফিটের রেশিও বেশি এটা দেখো, তাহলে তোমার 2 কোম্পানির থাকলে 2 কোম্পানির সূত্র বসাইবা, 2 কোম্পানি 2টা রেশিও বেরোবো, যার সেলের রেশিও বেশি সে কোম্পানি ভালো। আবার বললো যে আরেকটা রেশিও দিল যে এই রেশিওতে কোম্পানির কাস্টমার হারাইতেছে, মানে আগে এই রেশিওতে প্রত্যেক বছর 2টা করে কোম্পানি 100 জনের 2 জন করে কিনা বন্ধ করে দিতেছে, তাহলে এইদিকে রেশিও বেশি হলে তার ক্ষতি। তো হিসেবে বলবা যে দিকে এই ক্ষেত্রে রেশিও বেশি হলে ক্ষতি, অন্যান্য ক্ষেত্রে রেশিও বেশি হলে ভালো হইতো। এই ক্ষেত্রে যত কাস্টমার হারাইতেছে, তো এই রেশিওটা যত বাড়বো তত খারাপ, এরকম প্রত্যেকটা রেশিও। এদিকে মেইন জিনিসটা হলো রেশিও বের করে কমেন্ট কর। এদিকে কোশ্চেন গুলো এমন ছোট ছোট হয়, রেশিওর মান থাকবো 20, দেখো কালকে। ওটা আচ্ছা, কি মার্কস? আরে আর কোন টপিক আছে? আর আমি তো পড়ি নাই কিছু। দি না তুমি কোন, আর কোন টপিকটা আছে দেখি না। ও মানে ফাইনালের ধরো, এটা কি? এই যে, তো আমরা এখন পড়ছি 2টা জিনিস। আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ পড়ছি আর সিপিপি ম্যাপ পড়ছি। জার্নাল কি আছে ফাইনালে রে? হ্যাঁ, জার্নাল ছাড়া তো অ্যাডজাস্টিং এন্ট্রিজ করা যায় না। ধরো তোমার কোশ্চেন যদি অনেক বড় করে, তাহলে এই জায়গা থেকে কি করতে পারে, যে এই জায়গা থেকে বড় একটা কোশ্চেন যদি হয়, তোমার জার্নাল বের করতে বলবো, জার্নাল থেকে ট্রায়াল ব্যালেন্স বের করতে পারবো, ট্রায়াল ব্যালেন্সে আবার বলবো যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ ঠিক করতে। এই একটা বড় কোশ্চেন হইতে পারে। জার্নাল দেখতে বলছে, মানে টিভি এমন জোর দেয় নাই।
তাহলে তো বাদ দিতে। তাহলে ডাইরেক্ট ট্রায়াল ব্যালেন্স দিব, ডাইরেক্ট অ্যাডজাস্টিং ইনভেট। ট্রায়াল ব্যালেন্স আমাদের শিখতে হবে না বলছে, দিয়ে দিছে, আমি করিনি। টাইম ম্যাচ করতে হবে না বলছি। আর Trial অ্যাডজাস্টিং এর দিকে তো চার ব্যালেন্স থাকে আমাদের। জেনারেল জার্নাল করা মানে ট্রায়াল ব্যালেন্স করাই, যদি ডেঞ্জার জার্নাল না আসে তাহলে ট্রায়াল ব্যালেন্স আসবো না। হ্যাঁ ওটাই। আর হচ্ছে এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এটা কোনটা? এটা হলো লেজার, আরে সিটিতে দিছি না আমরা। আচ্ছা আচ্ছা, সিটিতে আরে এদিকে তোমার একটা কোশ্চেন হইতেছে কস্ট অফ ম্যানুফ্যাকচারে, যে আমি আর তুমি একটা টপিক নিয়ে যে প্যারা গাইছিলাম না, আমি যে তোমার জিজ্ঞাসছিলাম সিটির মধ্যে যে এরকম থাকলে এটা তো যে ম্যানুফ্যাকচারে মানে প্রথমটাতে আসে না দ্বিতীয়টাতে আসে, মনে আছে? সিটির টপিক তো মনে নেই। আচ্ছা দেখি। টপিক না, এই যে একটা ম্যাম একটা ওয়ার্ড দিছিল, এই ওয়ার্ডটা যে তোমার ম্যামে ক্লাসে করাইছিল না কিন্তু বুইলা দিছিল। সিটির কোশ্চেনের তে কোশ্চেন আছে তোমার, থাকলে দাও আমাদের। কোশ্চেন থাকলে তো কাজই হইছে। আচ্ছা তারা দেখতেছি, আমার কাছে খাতার ছবি থাকতে পারে। খাতো, আচ্ছা হ্যাঁ, ওই তো আমার কথা ছবি করছে। দেখতো পাঠাও, যদি থাকে তাহলে পাঠাও। আর ব্রেক ইভেন পয়েন্টের ওটা কি? হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্ট। ও ইকুইভ্যালেন্ট আরে কোথায়? তোর ওই পরের ম্যাথটাই দেখ। আমি তো আর তো তোমার যা পড়াইলে মেয়ের বাইরে আমি কিছু করিনি, চাইলে বুঝাইতে পারবো না। 514 56 পেজ 221। এই সানির নোটে আছে। আমি এটা থাকার কথা তো, ব্রেক ইভেন পয়েন্ট। আর এটা তো হেডারই, সূত্রেরই। ও আচ্ছা আচ্ছা, এত সূত্র। হ্যাঁ, বহু ছোট বেলিগে তো গেলাম, কেউ নোট করলে দিও। টাইম কই আর আগে স্যার টাইম নাকি তার তানভীর এই যা কি সাদা গেল হয়ে গেছে কে? আমার কি ক্যামেরা অন ক্যামেরাই তো নেই। সানিম নোটে যাহা নাই তা ইউপি তে পড়ানো হয় নাই। এই আসছে এখানে এই ঐশ্বর্য, ওই কোশ্চেন কি মিডে আসছিল? ওই কোশ্চেন মিডে না সিটিতে আসছিল, সিটিতে লাস্ট সিটিতে। এটা হাত বুঝছস? লাস্ট সিটের কি খাতা দেখাইছে? হ খাতা দেখাইছে মানে আমি অর্ধেক বুঝছি, অর্ধেক বুঝি নাই। হোয়াট ইজ দিস টিচার? হ্যাঁ, আনাসে আছে। আনাসে ডেটে গেছে। তো নতুন যে গ্রুপ কেনা হাওয়া হয়ে গেছে। আচ্ছা, আমাকে থিওরি কয় মার্কের কোথায়? 15 সঠিক উত্তর 10 দাও। মার্ক। 12 50 12 থিওরি থাকবে। 15 তন্ময় সঠিক উত্তর দিয়েছে। ও পাবে 3 দিন 2 রাত ভার্সিটিতে থাকার সুযোগ। এই মিয়া 15 মিয়া তুমি দেখো 12 নাম্বার মিয়া। 15 100 15 লাগাও নাই, বাজি নাই। আমার সোর্স হলো সানির নোট। আব লাগাও বাজি। খাইবা সিঙ্গারা খাইবা। তুই কালকে পুরো ক্লাসে খাওয়াবি যা। না, রবিবারে দিন। আমার সিঙ্গারা খাওয়া লাগবো। এই যে দাও গেল, এই যে দাও 12 মার্কস থিওরি। ও আচ্ছা দাও তোমার সিঙ্গারার অর্ডারটা পাঠাই দেবো না, আমি চিন্তা করো না। নাই পাই নাই, খাতার ছবি নেই। এরা হাত খাতার বুঝাই ছবি দিস। আছে। তাহলে তো শেষ আজকের ক্লাস এখানে। তুই এসএম এর একটা ক্লাস নিবি মাস্ট। এই আচ্ছা, এসএম এর আমি একটা ভিডিও সাজেস্ট করে তুমি ওটা দেখো। গ্রুপে দিছি। এই শেয়ার সেন্টারটা দাও না, বুঝায়া দেও। গ্রুপে এই আরে গ্রুপে দিছি, ওইটা বের কর। কাকা গ্রুপে দিছে। তোমার ক্লাসটা আজকে নে না কে আরিফ? আজকে নিয়ে ফেল। হ্যাঁ আজকেও নিতে পারি। আরে হেডা পড়ি তো নাই আমি, কি দিছে? আর একটা ওভারভিউ দিয়ে দে। সবাই তো এমনি বেসিক জানে না, এরকম তো কেউ নাই। বেসিক আমিও জানি না, আমি তো ইউটিউব ভিডিও দেখলাম, সাজেস্ট করব। কি আর কোনটা? আমি কি দিয়ে ডেপ্রিসিয়েশন অফিস রেভিনিউ 15 মিনিট পর ক্লাস শেষ হয়ে যাবে। কোনটা এই ঐশ্বর্য কোনটা? আরে এদিকে ঐশ্বর্য তোমার- বল এবার বল। বলতেছি তো ভাই দেখা নেই। কার কথা এটা? মেঘলা। ও 10 এ 10। জামাইলা ডিরেক্ট সুপার কাতালে কে দিতে হবে। এই আমরা এই সেট করছি না, আমরা তো এই সেট করছি না। মানে এদিকে তোমার ডিরেক্ট ম্যাটেরিয়ালসে একটা জিনিস এই
আরেকটা জিনিস পড়ে না বুঝছো না, ম্যানুফ্যাকচারিং ওভারহেডই মানে এই দুইটার মধ্যে একটা জিনিস পড়ে না, কিন্তু আমরা সবাই মনে করছিলাম এটার মধ্যে পড়ে, পরে আমি তোমার জিগাইছিলাম, তুমি কইছিলা যে না এটা এটার মধ্যে পড়ে না। ওটা মনে হচ্ছে অফিস রিলেটেড কিছু একটা, যেটা ছিল যে মানে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে অফিসের কোনো কিছু তো আসবো না, ওইটা দিলে ভুল ওই হিসাবে। এরকম কিছু একটা ছিল, কি ছিল এটা মনে নাই, কিন্তু কিছু একটা ছিল। তাহলে যে বুঝছি ওইটাই। এই যে ডেপ্রিসিয়েশন অফ পিস ইকুইপমেন্ট, এটাও তো না। আচ্ছা এটা অন্য সেটে ছিল তাইলে।